তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। কিছুদিন আগেও বলা হতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপির পক্ষের লোক, তিনি নতুন এই দলটার কথাই বেশি শোনেন। ওই দলটিও ডক্টর ইউনূসকে বেশি পছন্দ করেন এবং সমর্থন করেন। অন্যদিকে বিএনপির প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই বিরূপ। সবচেয়ে বড় দল হওয়া সত্ত্বেও বিএনপির কথা তিনি খুব একটা শোনেন না, বরং বিরূপের ব্যাপারে বিরূপ মন্তব্যও করেছেন এরই মধ্যে তিনি। কিন্তু লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের পর সেই পরিস্থিতি, সেই বাস্তবতা, সেই দৃশ্যপট পাল্টে গেছে। এখন বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক খুবই উষ্ণ। বৈঠকের পর বিএনপি অনেক বেশি ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে, অনেক আশাবাদ ব্যক্ত করেছে এবং এই বৈঠক নিয়ে গত 3 দিন ধরে টানা নানান রকমের আলাপ আলোচনা, ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। বিএনপি এবং তার সমমনা দলগুলো যতটা খুশি, এনসিপি জামাত সহ আরও কিছু দল ততটাই বেজার। তার মানে কদিন আগেও ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন এনসিপির কোর্টে, এখন চলে এসেছেন বিএনপির কোর্টে। আমাদের আজকের আলোচনা বিষয়, ইউনূস তুমি কার? এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক নীলুফার চৌধুরী মনি। মনি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক জনাব মাসুদ কামাল। মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। গ্লোবাল টেলিভিশনের পাশাপাশি এই অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও। মনি আপা, আপনাকে শুরুতেই যদি প্রশ্ন করি, লন্ডন বৈঠকে বিএনপি এমন কি পেল যাতে করে তারা এত খুশি? আপনারা সবাই খুব খুশি এবং প্রত্যেকে ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন, অনেক বেশি আশাবাদী হচ্ছেন। এত বিরোধ ছিল আপনাদের সাথে এই সরকারের সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে, নির্বাচনের সময় নিয়ে, এবং প্রকাশ্যে নানান বক্তৃতা বিবৃতিতে আমরা সেই তিক্ততা দেখেছি। এবং এক পর্যায়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের হুমকি টুমকিও দিয়েছিল। এই এক বৈঠকে, মানে বাংলা সিনেমার একটা গান আছে, এক পলকে পাল্টে গেল সম্পর্ক, এই টাইপের আর কি। কি এমন মাঝে যা শুধুমাত্র ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, মানে রোজার আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে যদি সংস্কার এবং বিচারের সন্তোষজনক অগ্রগতি হয় ইত্যাদি শর্তযুক্ত। এছাড়া তো আমরা আর কিছু পেলাম না। ফলে প্রায় 1.5 ঘন্টার এই বৈঠকে নিশ্চয়ই এমন আরও অনেক আলোচনা বোঝাপড়া হয়েছে যার কারণে আপনারা এত খুশি। সেই আলোচনা বোঝাপড়া নিয়ে নানান রকমের প্রেডিকশনের কথা আমরা শুনছি, কিন্তু সত্যিকার অর্থে কোনো তথ্য আমরা সেভাবে পাচ্ছি না। আপনি দলের মানুষ, নিশ্চয়ই ভিতর থেকে কিছু না কিছু জানতে পেরেছেন। খুশির সবচেয়ে বড় কারণ কি? শুধুমাত্র ফেব্রুয়ারিতে হতে পারে এটুকু আশ্বাস? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচককে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। আপনার এই যে ইউনূস তুমি কার, আপনার আজকের টপিকটা, একটা সিনেমা দেখেছিলাম সখী তুমি কার, তো ওই কথাটা আমার মনে পড়ে গেল। তো আমি অবশ্যই বলবো যে উনি আমাদের প্রধান উপদেষ্টা, উনি বিশ্বের সেলিব্রিটি একজন মানুষ। উনি আবারও প্রমাণ করলেন যে উনি সেলিব্রিটি। উনি প্রমাণ করলেন যে উনি ওনার কতক্ষণ ধরে রাখতে পারবেন তা না, উনি কিছুক্ষণ মানুষকে হিপনোটাইজ করার মতো ক্ষমতা রাখেন। তো আমি এইটুকুই বললাম, একটা দল করি, আমি দলকে ধারণ করি, লালন করি এবং দলের হয়ে আমি আপনাদের সামনে কথা বলতে আসছি। আমি যদি হিপনোটাইজ করে ফেলেছেন উনি না, আমি যদি আপনাকে, আমি বলছি কিছুক্ষণের জন্য হিপনোটাইজ করার, এটা কিন্তু মানুষের একটা ক্ষমতা, এটা 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 হওয়া উচিত। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমি ওই হিসেবটাই বলছি। হিসাব নিকেশ, রাজনীতির হিসেব নিকেশ ভীষণভাবে কঠিন এবং কট্টর, এবং এটাকে কি বলবো, কি শিলা, এটা যে কঠিন শিলা যেটাকে বলে না, যে একদম পাথরের মতো। তো রাজনীতির হিসাবের জায়গায় এখানে ওই কিছুক্ষণের এক পলকে একটু দেখা আরও একটু বেশি হলে ক্ষতি কি, এইসবের ঠাঁই পায় না। ওখানে কিন্তু এক পলক যেই ওই চেয়ারটায় বসে, সেই ওই চেয়ারটাকে একদম ফিক্সড করে ফেলতে চায়। তো এই ফিক্সড করা থেকে যখন একজন জানান দেয় যে আমি তোমাদেরই আছি, তোমাদেরই মানে বিএনপির না, তোমাদেরই মানে বাংলাদেশের প্রয়োজনে আমি ইলেকশনটা দিব যে ফেব্রুয়ারির মধ্যে, এবং রাজনীতি শেষ বলে কোনো শব্দ নাই। এগুলো কিন্তু আমি সব থিওরিক্যাল কথা বলছি, যা দেখে দেখে এসেছি, বড় হয়েছি দেখে দেখে, সেটাই বলছি। তো সেই হিসেবে শেষ বলে যেহেতু কোনো কথা নেই, তাতে যদি তার বোধোদয় হয়, আমি আবারও বলছি, পাশের দেশের অং সান সুকি, উনি কিন্তু নোবেল পেয়েছিলেন, নোবেলটা রাখতে পারেন নাই।
তো আমরা চাই আমাদের দেশের নোবেল বিজয়ী একজনই এখন পর্যন্ত, সেই একজনের সেই বিরল সম্মান উনি ধরে রাখবেন। ধরে রাখার জন্য যদি উনি মনে করেন একটা এই পুরস্কারটা কিন্তু সারা জীবন পৃথিবী যতদিন থাকবে তার নামটা থেকে যাবে, সেটার জন্য সেই রাষ্ট্রের যারা ছিল তারা কিন্তু বাংলাদেশে যারা ইতিহাস পড়বে, ইতিহাসে একটা সময় স্থান থাকবে, নাম থাকবে, কিন্তু ওইভাবে থাকবে না। তো সেই জায়গায় উনি যদি এই বোধোদয় হয়, উনি যদি বলেন যে হ্যাঁ এই মাসের মধ্যে আমি রোজার আগেই নির্বাচনটা দিতে চাই, তাহলে আপনার এখন যদি আমি উল্টাপাল্টা কথা বলি, এখন যদি তাকে আবার কষ্ট দেওয়া হয়, এই নির্বাচনটা হলে কিন্তু আমার একার লাভ না, আমার, আপনার এবং মোস্তফা কামাল ভাইয়ের সবার লাভ, মাসুদ কামাল ভাইয়ের। তো এই সবার লাভের জন্য যদি আমি কিছুক্ষণ চুপ থেকে যদি পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি, আমরা কিন্তু এখন ওই অবস্থার মধ্যে আছি, যেটা আমি বলছিলাম হিপনোটাইজের কথা, আমরা ওই অবস্থার মধ্যে আছি যে কথা এবং কাজের মিল কি। আমি বিশ্বাস করে, শরৎচন্দ্র একখানে বলেছিলেন, বিশ্বাস করিয়া, ওটা অবশ্যই নারীর চরিত্রের কথা বলেছিলেন, আমি দেশের চরিত্রের কথা বলি, বিশ্বাস করিয়া নারীর চরিত্রে, বিশ্বাস করিয়া সংসারে বরং ঠকাও ভালো, কিন্তু অবিশ্বাস করিয়া পাপের ভাগী হওয়া ভালো না। আমি আজকের এই প্রেক্ষাপটে, আপনার এই প্রেক্ষাপটে বলতে চাই, আমি বিশ্বাস করিয়া ঠকিতে চাই, আমি বারবার ঠকেছি, আমি আরও একবার ঠকিতে চাই। এই কারণে আমি যদি এই মুহূর্তে বিশ্বাস না করি, আগামীকালকে আপনি এবং মাসুদ কামাল ভাই দুইজনই কিন্তু আমাকে আরেকদিন আপনার সঙ্গে আমার দেখা হবে বেঁচে থাকলে, আপনি বলবেন কেন আপনারা সেই দিন উনি দেখতেন, আপনারা কিন্তু শাখের করাত, আপনারা দুই দিকেই কাটেন, আপনারা আমাকেও বলবেন ওনাদেরও বলবেন, বলার ঠিক আছে, আপনাদের পেশাটাই তাই। সো আপনি যাতে না বলতে পারেন জনগণকে, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে 14 নির্বাচন না করে এই সরকার যে কত খারাপ এটা বলেছিলেন, জনগণ বাংলাদেশে বলছেন ইস ভীষণ বড় ভুল হয়েছে 14 নির্বাচনে না যেয়ে। 18তে নির্বাচনে গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করলে কি হতে পারে আর কি হতে পারত। আমরা যেটা করেছিলাম আমরাই ঠিক ছিলাম 18তে। 24 আবার নির্বাচনে গিয়ে সেটি প্রমাণ করার জন্য 18তে গিয়ে আরেকটা ভুল করা হলো কি না, এটা জনগণকে, কারণ আমরা জনগণের পালস নিয়ে কাজ করি। জনগণ যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের কথা যদি তাদের পছন্দ না হয়, তারা যখন আলোচনা সমালোচনা প্রত্যেকের কথাই কিন্তু কানে আসে, হয়তো সমবেত কণ্ঠস্বর আসে, আবার সিঙ্গেল কণ্ঠস্বর আসে। তো সমবেত কণ্ঠস্বর যখন বলেছে যে এটা না গিয়ে ভুল হয়েছে, 18তে গিয়ে প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে বেহেশতখানাও যাওয়া ঠিক না, দুদকে তো যাওয়া ঠিকই না, বেহেশতেও যাওয়া ঠিক না, সেটা গিয়ে প্রমাণ করে দিয়েছে, যে কারণে আবার 24-এ তারা বিএনপি ইলেকশনে যায় নাই। ঠিক একই কারণে যে ডক্টর ইউনূস সাহেব উনি কয়েকদিন আগে জাপানে গিয়ে উনি বলেছিলেন একটা মাত্র দল শুধু নির্বাচন চায়। তো একটা মাত্র দল যে নির্বাচন চায় না, উনি এসেই প্রমাণ পেয়েছেন। এবং উনি যখন দেখেছেন যে শ্যাম রাখি না কুল রাখি, তো উনি এনসিপি নিয়ে দেখেছেন এনসিপি ডাক দিলে সর্বোচ্চ 14 জন হয়। তো 14 জন নিয়ে তো ইউনূস সাহেব টিকে থাকতে পারে না। ইউনূস সাহেবের বাই হোপ অ্যান্ড বাই ক্রোক টিকে থাকতে হবে, কারণ তার প্রয়োজনেই টিকে থাকতে হবে। আপনাদের শক্তি বেশি বলে উনি এদিকে চলে এসেছেন। শক্তি, গণতন্ত্রের শক্তি বেশি, আমাদের শক্তি নাই এখানে। গণতন্ত্র কি বলে? সংখ্যাগরিষ্ঠের কথা বলে। আপনি আমাকে অপছন্দ করেন, আমিও জানি, আপনিও জানেন। এখন আপনার লোকজন, আপনার ঘরের মানুষ যদি আমাকে পছন্দ করে ভোটটা দেয়, আপনি কিন্তু মেনে নিতে বাধ্য। আপনার যত বড় কিছুই হন না কেন শক্তিশালী, আপনি মেনে নিতে বাধ্য যদি আপনি গণতন্ত্রকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। তো আমি এখন এই সময়টার কথা আমি সেটাই বলছি। আপনি যে কথাগুলো বলছেন, আপনার ইউনূস সাহেবের নতুন দল কিংবা আপনার আরো যে তাদের সাথে আরো যে কিছু দল আছে ইসলামিক, তাদের সবগুলোকে মিলে করলেও তো বিএনপি সমান হয় না। আমি এটা অহংকারের কথা বলছি। ডক্টর ইউনূস আগে জানতেন না? আগে জানতেন। উনি মনে করেছিলেন উনি হিপনোটাইজ না, উনি উনার ক্যারিশমা দিয়ে হয়তো এটাকে ফুলফিল করতে পারবেন উনি মনে করেছিলেন। কিন্তু 10 মাসে যখন অন্তঃশ্বাস শূন্য হয়ে গেলেন, তখন কিন্তু উনি উপায় নাই গোলাম হোসেন, আমি অনেকগুলা বোধহয় কথা বলে ফেললাম এই ধরনের, ওই উপায় নাই গোলাম হোসেনের জায়গায় উনি চলে গিয়েছেন। তো চলে গিয়ে আমরা একটা জিনিস দেখেছি, আপনি খেয়াল করেছেন যে লন্ডনে যে উনি গিয়েছেন, এই পুরস্কার না, উনি পৃথিবীতে 12 জন বিরল সম্মানের অধিকারীর একজন। এত পুরস্কার বাকি যা কিছু করেছেন এগুলো আসলে উছিলা, কিন্তু মূল কাজ কিন্তু এবং উনি আপনার মনে করেন ওনার মতো ইগোয়েস্টিক একজন মানুষ
কখন যায়, কতটা যেতে বাধ্য হলে যায়, আমি আমার সম্মানের সাথে ওনাকে বলছি, এই জায়গাটায় এত ইগোইস্টিক থাকা ঠিক না। মানুষকে নিয়ে যখন কারবার করব তখন আমাকে কখনো বড় হতে হবে, কখনো ছোট হতে হবে। আপোষ করা, ছাড় দেওয়া, এটাকে ইতিবাচক ভাবে আপনারা দেখছেন? এটা ইতিবাচক। আমি যে কোনো মানুষের এই ঘটনাটা যদি শেখ হাসিনা করতেন, আওয়ামী লীগ করতেন, আজকে তাকে পালিয়ে যেতে হতো না। একবার আপনার মনে পড়ে 90-এর পরে একবার বিএনপি এসেছে, একবার আওয়ামী লীগ এসেছে, একবার বিএনপি এসেছে, একবার আওয়ামী লীগ এসেছে। তো এইটা এরকম হলেও হতে পারে যে উন্নয়নের কিছুটা থমকে দাঁড়ায়, কিন্তু তাও কিন্তু খারাপ ছিল না। এখন যে অবস্থাটা আওয়ামী লীগ করে গেছে, এর সব কিছুর জন্য দায়ভার কিন্তু আওয়ামী লীগকেই বহন করতে হবে বা হচ্ছে। কারণ আওয়ামী লীগ এটা যদি করতে পারতো, যে ওই যে মনে পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কথোপকথন, এইটা বিক্রি করে, চেতনা বিক্রি করে যত খাইছে, ওই কথোপকথনটা বিক্রি করে ততটাই খাইছে তারা। যে তার সাথে কথা, ওনার কথা কিন্তু একটাও রেকর্ড হয় নাই, অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে পাঠানোই হয়েছে একটা অ্যারেঞ্জ। এই অ্যারেঞ্জটা রাজনীতিতে অপরাজনীতি যদি ঢুকিয়ে ফেলেন, রাজনীতির মধ্যে পলিটিক্স যদি ঢুকে যায়, তাহলে সেই রাজনীতি টিকে না। মনিপা, আপনার কাছে আবারও ফিরবো, অনেকগুলো প্রশ্নের উত্তর পাইনি। সেটা হচ্ছে যে শুধুমাত্র ফেব্রুয়ারিতে হতে পারে, এর জন্যই এত প্রশংসা করছেন, আর কিছু তো আমরা পাচ্ছি না। মাসুদ কামাল ভাই, সম্পর্ক বদলে গেল একটি বৈঠকে। এই বৈঠকের মাঝে যা নিয়ে 3 দিন ধরে আলোচনা আপনিও করছেন বিভিন্ন জায়গায়, আমরা এই নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা ছাড়া আর কি কিছু পেলাম? বাকি সবই তো ধারণার কথা আমরা বলছি। কি পাইছেন কি পান নাই এটা সবচেয়ে ভালো বলতে পারবে বিএনপি নিজে। কেন আমি কিছু পাই নাই। এবং ওইখানেও ওই মানে মিটিংয়ের বৈঠকের পরেও যে যৌথ ঘোষণাটা প্রকাশ করা হয়েছে, সে ঘোষণায় কিন্তু মাত্র 4-5টা বাক্য ছিল। আলাপ করছে কতক্ষণ? 1.5 ঘন্টা। এবং এই যে 4-5টা বাক্য ছিল, এই 4-5টা বাক্যের মধ্যে কী কী ছিল? যে 1 নাম্বার ছিল যে তারেক রহমান সাহেব প্রস্তাব দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের। প্রস্তাবটা কিন্তু তারেক রহমান সাহেব দিয়েছেন বলে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। তারপরে তারেক রহমান সাহেব নিজেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে সরে গেলেন। উনি প্রস্তাব দিয়েছেন। আমি আপনাকে পড়ে শোনাই না, সহজ তো, হিসাব তো খুব সহজ। না, তাহলে হতেই হবে জায়গা থেকে ওখানে সরে যাওয়া, বিএনপির কম্পালশন কি? আমি বলছি আপনাকে, দেখেন, খলিলুর রহমান সাহেব এটা পড়ে শুনেছে। খলিলুর রহমানকে যারকে বিদায় করার জন্য বিএনপি আন্দোলন করেছে, বিএনপি সরাসরি বলেছে, উচ্চারণ করেছে, প্রেস কনফারেন্স করে বলেছে যে এই 3 জন লোককে আমরা চাই না। তার মধ্যে খলিলুর রহমান একজন। আর ইউনূস সাহেব কী করছে? ওই দাবিটা যখন তারা দিচ্ছে 3 জনকে চায় না, তারপর থেকে ইউনূস সাহেব যতবার বিএনপির সঙ্গে বসছে ততবার ওই 3 জনের একজনকে সঙ্গে রাখছে। প্রথমবার রাখছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে, আর দ্বিতীয়বার রাখছে খলিলুর রহমানকে। আপনি নিশ্চিত থাকেন তৃতীয় যে মিটিংটা হবে বিএনপির সঙ্গে, ওখানে থাকবে মাহফুজ আলম থাকবে। তার মানে এর মধ্যে দিয়ে বিএনপিকে কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছে বিএনপি তোমার কথা আমি কোনো পাত্তাই দিই না, আমি যেমনি চাই তেমনি হবে। যারা ইউনূস সাহেবকে চেনেন, যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করেছেন দীর্ঘদিন, ওনার সঙ্গে 20 বছর 30 বছর, যে কারোর সঙ্গে আলাপ করে দেখেন ইউনূস সাহেবের মানসিক গড়নটা কেমন। বিএনপি বুঝতে পারছে না। বিএনপি বুঝবে আস্তে আস্তে, ওরা তো 20-30 বছর চাকরি করে বুঝছে, এরা বুঝবে আস্তে আস্তে। কি বলছে দেখেন, কিছুই পায় না বিএনপি কিচ্ছু পায় নাই। আমি আপনাকে বলি ভাই, ছোট্ট একটা জায়গাটা তো আমরা জানি না, সেখান থেকে হয়তো অনেক কিছু পেয়েছে। ছোট্ট একটা বিবৃতি, কিন্তু বিবৃতি কিন্তু বেশি বড় না। এবং আমি শিওর এর ড্রাফট করছি খলিলুর রহমান, আমি এখন মোর দেন শিওর। আমি জানি না যদি শিওর হতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় ভাবভঙ্গি দেখে, কারণ এই পুরো বিবৃতিটা হলো ইউনূস সাহেবের পক্ষে যায় বিবৃতিটা। আমি আপনাকে পড়ে শুনে, বেশিক্ষণ লাগবে না ভাইয়া। জি। ডক্টর ইউনূস ওখানে কী বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। আমি কিন্তু পড়ে শোনাচ্ছি ওখানে কী আছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। যারা এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আন্দোলন করছিলেন, যে বিএনপি, তাদের শীর্ষ নেতা নিজে থেকে প্রস্তাব করেছেন। এটা কি উনি এসে প্রস্তাব করেছেন? করেন না, কিন্তু কিছু আলোচনা কিন্তু হয়েছে, আরও হয়তো বার্গেনিংও হয়েছে, কিন্তু ওইটা কিন্তু ঘোষণায় নাই। বিবৃতিতে খেলে এইটুকু আছে, বিবৃতি যেটা আছে এটা হলো তারেক রহমান প্রস্তাব করছে, খেয়াল করেন। আচ্ছা, দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
প্রধান উপদেষ্টা বলেন, এবার শুনেন, খুব মন দিয়ে শুনেন, প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। উনি ঘোষণা দিয়েছেন, এটা নিয়ে নতুন করে বলা দরকার কি? আগেরটা কই বিএনপি তো বলে নাই যে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চায়, ওটা তো লেখা নাই এখানে। প্রধান উপদেষ্টাটা লেখা হয়েছে, উনি বলেছেন এটা। তারপরে কি বলছেন? সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, মাথায় রেখেন এই শব্দটুকু, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। মানে সব প্রস্তুতি সম্পন্ন হইলে নির্বাচন হবে তা কিন্তু বলে নাই, হতে পারে, করা যেতে পারে। আবার তারপরে কথা আছে, সেক্ষেত্রে কি সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। কিন্তু এটাও কিন্তু শেষ করে। সেক্ষেত্রে এই দুই ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি কতখানি হওয়াটা প্রয়োজন। কিভাবে করবে, কে করবে, কে প্রয়োজন মিটাবে? আপনি না আমি নাকি তারেক রহমান? সংস্কার ও বিচারের ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি সম্পন্ন করার দায়িত্ব কি তারেক রহমানের? নিশ্চয়ই না। নাকি আমাদের আপার? তারও তো না, বিএনপিরও না। কার সরকারের? সরকারের কি আছে? ইউনূস সাহেব আছে। মানে ইউনূস সাহেব যদি এই কাজগুলি করতে পারে তাহলে রমজানের আগের সপ্তাহেও হতে পারে। ইউনূস সাহেব যদি করতে না পারে, কিন্তু এই পুরো বিবৃতির যে ভাষা, এটা কি যৌথ বিবৃতি নাকি একপাক্ষিক বিবৃতি? এটা যৌথ বিবৃতি। যৌথ বিবৃতি বলা হচ্ছে, কিন্তু এর যে কন্টেন্ট, কেন ওই পাশে তো আমির হোসেন মাহমুদ চৌধুরী বসে আছিলেন, উনি বলছেন আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। হ্যাঁ, এই বিবৃতি পাঠ করার ওই বিবৃতি ওনারা পড়ে ওটাতে একমত হয়েছেন। হ্যাঁ, যৌথ বলতেছে, আমি যৌথ বিবৃতি পড়তেছি, পড়ার পর আমির হোসেন মাহমুদকে জিজ্ঞেস করতে আপনারা সন্তুষ্ট কিনা, ওইকে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। বিবৃতির ভাষা তো মনে হচ্ছে যে এক পক্ষের বক্তব্য। এইটাই তো আমি বলতেছি, এই জন্য তো আমি বলতেছি রে ভাই, এই জিনিসটা খলিলুর রহমানের মাথা থেকে বাড়িছে এবং খলিলুর রহমানকে নেওয়া হয়েছে। এই কারণে হলে তো এরকম বলা হতো, আমরা 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 এই করেছি, আমরা এই করব, আমরা এতে একমত হয়েছি, বা বৈঠকে একমত হওয়া। এটা আমি বিবৃতি প্রথম আলো থেকে পড়ে শুনলাম। না, এটাই গত কয়েকদিন শুনতে। তাহলে এখন আমার কথা হলো, এইটা শোনার পর বিএনপি মনে হচ্ছে যে ঈদের পরে আরেক ঈদ, যারা একই সঙ্গে এক সপ্তাহে 2 ঈদ পেয়ে গেছে, কোরবানির ঈদ আর এই ঈদ। সেই ওই ঈদে গরু কুরবানি দিয়েছে, আমি তো বলি ওই ঈদে গরু কুরবানি দিয়েছে, আর এই ঈদে বিএনপি কুরবানি হয়ে গেছে। বিএনপি টের পাচ্ছে না, বিএনপি মনে করছে খুশির মানে আনন্দের লহর বয়ে যাচ্ছে। বিএনপি নির্বাচন পাই গেছি, পাইছে, নির্বাচন পায় নাই। বিএনপি নির্বাচন, আমি একটা কথা বলি, দেখেন আমি আগে থেকেই বলতেছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো শুরু থেকে এই সরকার বিএনপির মতো একটা দলের সাপোর্ট পেয়েছে। তারপরে আমি এই মন্তব্যটা অনেক জায়গায় করেছি, এই জিনিসটা এই সরকারও বুঝে না, বিএনপিও বুঝে না। অর্থটা কি? বিএনপি যদি বুঝতো, বলতে বলি না আমরা, হাতির এত বড় দেহ, চোখটা ছোট ছোট, দেখে না। হাতি যদি বুঝতো সে কত বড়, তাহলে সিংহ পশুরা যাওয়া হইতো না, হাতি হইতো। হাতি বুঝে না, বিএনপি বুঝতে পারছে না তারা কত বড় দল, জনগণ তাদের সঙ্গে কি পরিমাণ আছে এটা বিএনপি এখনো বুঝতে পারছে না। তো না পারার কারণে তারা মনে করতেছে ইউনূস সাহেব যদি নির্বাচন না দেয় তাহলে আমাদের কি হবে। তাও তো ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে রাজি হয়েছে, আনন্দের আর সীমা নাই। রাজি হয়েছে, এই যে কথাটা বললাম, কোথাও রাজি হয়েছে, বরঞ্চ উনি বলেছেন যে উনি এপ্রিলেই ঘোষণা দিয়েছেন, এপ্রিলের ঘোষণা থেকে উনি সরেছেন, কোথাও বলেছেন? বলেন নাই ভাই। আমাদের আনিসুর কি আমির হোসেন মাহমুদ চৌধুরী সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে আসছেন তো। এটা শোনার পর সবাই লাফাচ্ছে আনন্দে, গণতন্ত্র জয় হয়ে গেছে। হইলে ভালো, আমি কিন্তু না করতেছি না। আমার সমস্যা হয়েছে কি, আমি তো একটু সন্দেহপ্রবণ লোক ভাই, আমার কাজই এটা, আমি সন্দেহ করব। আবার এরপরে দেখতেছি, আমি একটা প্রশ্ন করছিলাম, একটা প্রশ্ন নাকি আপনি মাঝখানে বিরতি নিয়ে আসবেন, লম্বা হয়ে গেছে। না বলেন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করছিলাম, সেই প্রশ্ন হলো এই যে আলাপটুক করলাম, এটুকু কিন্তু আলাপ, এই আলাপটুক করতে কি 1.5 ঘন্টা লাগে? নিশ্চয়ই না, 1.5 ঘন্টা তো লাগে না। তাহলে আর কি আলাপ হয়েছে 1.5 ঘন্টায়? সেগুলো তো আমরা জানতে এটা আমি জানতে চাই। আমি কি জানতে চাইতে পারি না? নিশ্চয়ই আমি এটা জানতে চাই। গভর্নমেন্ট বলবে না, ধরলাম ইউনূস সাহেবের লোক বলবে না, তো বিএনপি লোকজন বলুক। না, বিএনপি তো জানতে চাচ্ছে না, আমি জানতে চাচ্ছি। বরং যারা বিরোধিতা করছে, এনসিপি, জামাত সহ আরো কিছু দল, তারা জানতে চাচ্ছে। আমি তো মনে করি যে বিএনপি আমার মতো সাধারণ পাবলিকের ভোটটা চায় না। আমি তো জানতে চাই। আমাদের অনেকে এখন যখন আপনি না জানাবেন তখন কি হবে, আমি বলি না জানালে আপনাদেরকেও ধরে ফেলাবো না,
আপনি আপনার মতো ক্ষমতায় যাবেন, কোনো সমস্যা নাই। না জানালে কি হয়, গুজব। মানুষের মধ্যে সন্দেহটা জন্ম নেয়। সন্দেহ কিন্তু মারাত্মক, খুব মারাত্মক। অনেকে বলবে ভাই কেন এত খুশি হইলেন, তাহলে কি কি দিয়ে আসলেন, কি কি পাইলেন, কি কি আমরা দেখব। আবার আজকে দেখলাম একটা পত্রিকায় একটা রিপোর্ট যে বিএনপি নাকি এখন সরকারের সঙ্গে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে নমনীয় হবে। বিএনপির সঙ্গে সরকারের বিরোধ ছিল কয়টা ইস্যুতে বলেন তো? আমি যদি মোটা দাগে ধরি, সংস্কারের কিছু প্রস্তাব আর নির্বাচনের ডেট বাদ দেন আপনি, তার বাইরে আর 3টা ইস্যু আমি দেখেছি যে 3টা ইস্যুতে তারা সরকারের সঙ্গে একটা বিরোধের মধ্যে ছিল। 3টা ইস্যু কি? একটা হলো পোর্ট, আর একটা হলো করিডোর অথবা চ্যানেল, যাই বলেন না কেন। এগুলো বিরোধিতা অন্যান্য দলও করেছে। না, বিএনপি, আমি বিএনপির কথা ভাবতেছি, অন্য দলের কথা আমি চিন্তা করতেছি না। এই দুইটা। আরেকটা কি? আরেকটা হলো ইশরাকের শপথ না পড়ানো। এই 3টা ইস্যুতে যদি আগামীতে আপনি দেখেন যে বিএনপি চুপচাপ হয়ে গেছে, তাহলে বুঝবেন ওই 1.5 ঘন্টার মধ্যে কি হয়েছিল। না, ইশাক সাহেবের আন্দোলন তো আবার শুরু হয়েছে। দেখেন আজকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। যদি আমি বললাম নাগরিক সেবা থেকে দেওয়ার ব্যবস্থা করবেন বলেছেন। আগামী কয়েকদিন, আমি তো আজকে পড়লাম অন্য জিনিস আছে, আরো কয়েকদিন দেখেন কি হয়। আর আগামীকাল থেকে যে আবার ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে, যেখানে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐক্যমত্যের চেষ্টা করা হবে, সেখানে কি বিএনপি সবকিছু মেনে নেবে মনে করেন? বিএনপি যে এখনই অনেক কিছু, বিএনপি ততটুকুই মানবে, এটা আপারও ভালো বলতে পারবে। আমি যতটুকু বুঝি বিএনপিকে, বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি না, তাকে তো জনগণ নিয়ে চলতে হবে। নিশ্চয়ই। খালি কইলে আমার হয়ে গেলো তো সহজ নাই। যে একটা কাম করছে তারা আমি চিল্লাই করতেছি, আমার মতো আরো অনেকে চিল্লাইতেছে, কিন্তু এটা চিল্লাবেই, কারণ পলিটিক্যাল পার্টিকে এই সমস্ত পাবলিকের কথা শুনতে হবে। তো বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, তারা 31 দফা নিয়ে অনেকদিন ধরে কিন্তু তারা মাঠে ময়দানে আছে। এরা যখন সংস্কারের কথা বলতেছে, তারা 2.5 বছর আগে কিন্তু বিএনপি 31 দফা দিয়ে বসে রয়েছে, এবং দিয়ে কিন্তু সে চুপচাপ বসে নাই, মাঠে ঘাটে তারা কিন্তু এটা নিয়ে স্টাডি করতেছে, মানুষের কাছে যাচ্ছে। তো আমি বলি আপনি এই সংস্কারের ততটুকুই বিএনপি মানবে যতটুকু 31 দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, এর বাইরে বিএনপি কিচ্ছু মানবে না। তার মানে লন্ডন বৈঠকের পরে আর যে নমনীয় হবে বলছেন, সেক্ষেত্রে কি ছাড় দেওয়ার সুযোগ নাই? এখন বিএনপি তো বলতেছে ছাড় দেওয়া, তারা তো ছাড় দিতে চায়, নমনীয় হতে চাচ্ছে না। তাহলে সংস্কারে যদি এগুলো না, এটা আমার ধারণা, এটা আমার প্রত্যাশা, আমি তো আমার প্রত্যাশার কথা বলতেছি। বিএনপি কি করবে না করবে এটা তো জ্যোতিষ তারাকে বলতে পারবে না, আমার প্রত্যাশা আর কি। হ্যাঁ, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো, এবং এই বিষয় নিয়ে আমরা আরো অনেক প্রশ্ন করব, জানতে চাইবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি নীলোফার চৌধুরী মনি এবং মাসুদ কামাল। মনি, আপনার কাছে ফিরি। আপনাদের দলের যিনি লন্ডন বৈঠকে আপনার যৌথ ঘোষণায় আপনাদের প্রতিনিধিত্ব করেছেন এবং বৈঠকে তো ছিলেন স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি প্রথম আলোকে বলেছেন একটা রিপোর্টের একাংশে এরকম, মূল কথা হলো এই বৈঠকে প্রমাণিত হয়েছে জাতির ক্রান্তি লগ্নে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এবং এ সময় ঐক্যবদ্ধ থাকাটা গুরুত্বপূর্ণ। বিএনপি আর ডক্টর ইউনূস ঐক্যবদ্ধ হলেন, আরও যেসব দল যারা কষ্ট পেয়েছে, যারা প্রতিবাদ করছে, যারা এই বৈঠক বিদেশের মাটিতে হওয়া যৌথ ঘোষণা নিয়ে আপত্তি জানাচ্ছে, অসন্তোষ জানাচ্ছে, তাহলে এটা ঐক্য কিভাবে হলো? দেখেন, আপনার কথার যুক্তি আছে। আমি আপনাকে এইটা বলতে চাই যে বিএনপির নেতা আমাদের জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন কিছুদিন আগে, মানে আর 6-7 মাস আগে, যে এই সরকার আমাদের সরকার, আমাদের মানে বিএনপির না, সমস্ত বাংলাদেশের। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। আমরা চাই না কোনোভাবে এই সরকার ব্যর্থ হোক। তারপরেও যদি উনি থেমে বলেছেন যে তারপরেও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কিছু করার থাকবে না। তো আমি যদি ওই পয়েন্টটা ধরি যে আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা বলছেন, এটা কিন্তু সর্বোচ্চ ছাড় দেওয়া, যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে বিদায় করার পরে দেশের যে অনেকগুলো জটিলতা, জায়গাগুলো আরও জটিলতর হয়েছে, সেই জায়গায় আমরা যতটুকু পেরেছি, হ্যাঁ আমাদের আপনারা পুলিশ বলতে পারেন, আমাদেরকে আপনারা বলতে পারেন আমাদের সাহস নাই, আমাদের অনেক কিছু নাই, অনেক উদারতা দেখাচ্ছেন, সহিষ্ণুতা দেখাচ্ছেন, আমরা কিন্তু উদারী এবং কম্প্রোমাইজ করছেন, যেটা রাজনীতির অংশ হওয়া উচিত। বিএনপিতে যারা বিএনপি করে, আপনারা নিশ্চয়ই এখন ইউটিউবের মাধ্যমে অনেক কিছুই দেখেন, বিএনপির বিপক্ষে অনেক কথা বলে, যেটা অন্য দলের নেভার এভার। তারপরে কিন্তু বিএনপি তাদেরকে সবাইকে শোকজ করে না, বহিষ্কার করে না, কিছু না। বিএনপি সিম্পলি, আমি বিএনপি, আমার জন্ম এটাই বিএনপি থেকে, আমি সেইখান থেকে বলছি বিএনপি একটা উদারনৈতিক দল হতে পারে। আমাদের অনেক সমস্যা থাকতে পারে, আমরা তো মানুষ, ফেরেশতা না, কিন্তু এই জায়গাটাই সত্যি যে উদার।
এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা বিএনপির আছে। এই যে ধরেন আমরা 18-19 বছর ক্ষমতায় নাই, রাষ্ট্রের দায়িত্বশীল পদে নাই, তারপরেও যে এই যে প্রতিটা দিন ছাড় দেওয়া, এই যে কথাটা মাসুদ ভাই বললেন যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, ওই কথাটা আমিও চাইবো যে আমাদের নেতা উনি যেন ক্লিয়ার করে জনগণের লক্ষ্যে। অবশ্যই ইনশাল্লাহ ক্লিয়ার করবে 2 দিন আগে আর পরে। তো সেই জায়গায় আপনার আগে এই অফারটা দেওয়া হয়েছে না, অফারটাকে উদারতার খাতিরে যে ঠিক আছে রোজার আগে যদি হয়, সেখানে তো আসলে ওই সমস্যাটা থাকার কথা না। জানুয়ারি মাসেও এই দেশে নির্বাচন হয়েছে, তো জানুয়ারি ফেব্রুয়ারিতে একটু শীত থাকে না যে তা না। এবং 8টা থেকে 4টা পর্যন্ত সন্ধ্যা হয় না, সন্ধ্যা হয় 5টায় বা 5:30টাতে, যাই হোক। তো তার মানে ভোট দেওয়ার ব্যবস্থাটা করা যেতে পারে রোজার আগে। তো সেইটা কিভাবে কথা হয়েছে, কথা কিন্তু কিছুই থাকবে না, কথা অবশ্যই বের হবে। অলরেডি বের হওয়া শুরুও হয়েছে, আপনারাও যে কিছু জানেন না তা না, আপনারাও জানেন। তো আমরা এই জায়গাটায় বলতে পারি যে আমাদের নেতা উনি সর্বোচ্চ ছাড় দিবেন, সর্বোচ্চ ছাড় দিয়েছেন, এবং আমরা অপেক্ষা করছি যে সেকা আমিই খাই, আমি কাউকে সেকা যেন না দিই। দেখি ওনারা কি বলেন। একটা মাসুদ কামালই যে শুধু বলবে বা এরকম আরো 5টা মাসুদ কামালের মতো সাংবাদিক বলবে আমরা কিছুই বুঝি না তা কিন্তু না, আমরাও বুঝি, কিন্তু আমরা বলতে পারি না ওই জায়গায় যে আমরা তো এখন ছাড় দিচ্ছি। তো ছাড় দিলে আপনার মনে করেন যে মাছ ধরতে গেলে মাছ যখন ধরা পড়ে তখনও কিন্তু একজন মাছের যে শ্রমিক সুতা ছাড়ে, কারণ মাছটা ফসকে গিয়ে ছিঁড়ে চলে যেতে পারে, সুতা ছাড়ে। তো আমরা সুতা আমাদের হাতে যতটুকু আছে, কিংবা ঘুড়ির নাটাই আমাদের কাছে যতটুকু সংরক্ষিত সুতা আছে, আমরা সবটুকু ছেড়ে আমরা উদারতার চরম পরীক্ষা দিতে চাই যাতে ঘুড়িটা না কেটে যায়। তো এই ঘুড়িটা না কাটার জন্য আমরা অনেক সাংবাদিকদের বিরাগভাজন হচ্ছি, অনেক বুদ্ধিজীবীদের বিরাগভাজন হচ্ছি, অনেক রাজনীতিবিদদের পুরো বিরাগভাজন হচ্ছি। আপনি যে কথাটা বলছিলেন আমরা তারপরেও মেনে নিয়েছি। আমি এইটুকু বলতে চাই, আমাদের 31 দফা, হ্যাঁ সত্যি কথা, এটা 31 দফা সব কিছু আছে, যত সংস্কার আছে সব কিছু আছে। এবং পাশাপাশি এই কথাটাও বলতে চাই যে আমরা এই কাজগুলো যতটা সহানুভূতিশীল অবস্থায় করতে চাই সেটার মধ্যে হলে আমরা করব, কিন্তু চরমভাবে দ্বিধাদ্বন্দ্বে ফেলে তারা যে এই কাজগুলোকে আমাদের বাধ্য করবে সেটা করতে পারবে না। আমরা দেখতে চাই এই ডিসেম্বর পর্যন্ত যদি আমি অপেক্ষা করি, তাহলে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষাও আমি করতে পারি। 12 থেকে 15 এইটার মধ্যেই করতে হবে, করলেন নইলে রোজা চলে আসবে। তাহলে সেই জায়গাটায় আপনার যার মনে যা, ওনার মনে যদি খারাপ কিছু থাকে এটাও বোঝা যাবে। হ্যাঁ, সকালে সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমরা দিনটা ধরেই নিয়েছি যে এটা ব্রিটেনের ওই আকাশের মতো, যে এই রহস্যজনক, হ্যাঁ এই ভালোতে এই মন্দ, আমরা ধরে নিয়েই কাজ করছি। বিশ্বাস করাই তো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি এই কথাটাই এখন বলতে চাই যে খুব বেশি দেরি নাই তো, বেশি দিন না তো, এমন তো না যে এটা না মেনে নিলেই কালকে একটা কিছু ওনারা দিয়ে দিত। মাসুদ ভাই বলছিলেন, আমরাও জানি যে ফেব্রুয়ারি বিষয়ের নিশ্চয়তা কি পাচ্ছেন? না, এটাও আমরা এখনো ক্লিয়ার পাই নাই। তবে উনি একটা কথা বলেছেন যেটা মাসুদ ভাই বলেন নাই, উনি যেটা বলেছিলেন ওনার হয়ে যে এটা সবকিছু বলবে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের কাছে আমরা অপেক্ষা করি, না হয় এক দুই দিন। প্রধান নির্বাচন কমিশনার আজকে এই ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে অন্য সবার মতো তিনিও টেলিভিশনে দেখেছেন, পত্রিকা পড়েছেন, এর বেশি কিছু না, সরকারের সাথে কোনো যোগাযোগ হয় নাই, সরকারের সাথে কথা হলে পরে তিনি বুঝতে পারবেন এবং সেই মোতাবেক তারা প্রস্তুতি নেবেন। ওনার সত্যবাদিতায় কিন্তু স্পষ্টতা আছে একদম। উনি তো সরকারের হুকুম ছাড়া করতে পারেন না, এটা তো একা একা উনি করতে পারেন না। উনি ওইখান থেকে হুকুম হয়ে আসলেই না উনি কাজ শুরু করতে পারেন। তো উনি ওনার জায়গায় ক্লিয়ার করেছেন। বিএনপির জায়গায় আরো কয়েকদিন অপেক্ষা করবে, প্রতীক্ষা করবে, তারপরে বিএনপির সাথে যারা আছে। আর আপনি একটা কথা বলছিলেন যে আর অন্যরা কি করবে, বিএনপির সাথে যে দলগুলো আছে এই 50টার মতো, যে যারা বিএনপি তারা খুশি হবে এই কারণেই, কারণ অ্যালায়েন্স তো তারা। বিএনপি কি বলেছে, বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে, সরকারে বিএনপি নির্বাচিত হতে পারে। এই যে হালকা ঘোষণায় বিএনপি যতটা খুশি তার সম্ভাবনা দলগুলো খুশি, সেটি কি বিএনপি বড় দল খুশি হয়েছে, আমাকে খুশি হতে হবে না? যখন একজন মানুষ তার সমস্ত কিছু দিয়ে বিশ্বাসটা দিয়ে তার সাথে ফর ইলেকশন অ্যালায়েন্স হয়, তখন তো বড় দল হিসেবে বা লিডার দল হিসেবে যাকে লিডার মানে,
তো লিডার যেহেতু সবাই মিলে জনাব তারেক রহমান সাহেবকেই মেনেছেন, তো সেটার জন্য তারাও প্রতীক্ষা করছেন এবং তারা মনে করছেন যে এখানে তারা ভুল করবেন না। এই কারণে আরও যে 31 দফা দেওয়ার আগে আপনি জানেন অ্যালায়েন্স দলগুলোর সাথেও কিন্তু কথা বলেছে, তাদেরকেও অনেক দিন স্টাডি করে বলতে বলা হয়েছে এবং এইখানে তারাও তাদের মতামত দিয়েছে এবং সেই মতামতকেও শ্রদ্ধা ভরে বিএনপি সম্মান করে ওটা রেখেছে। তো সেই হিসেবে তারা মনে করেছে যে বিএনপি যে কথাটা বলে কাজে সেটা প্রমাণ করে দেখায়, তো বিএনপির উপর ভরসা করে এবং তাদের কাছে দিলেও একই কথাই হতো হয়তোবা। তো বিএনপি সর্বোচ্চ রমজানের আগ পর্যন্ত দেখার জন্য হয়তোবা চুপ করে আছে, এখনো ওইভাবে ক্লিয়ার বলেন নাই, কিন্তু আমার যা ধারণা থেকে বলছি এরপরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তার মানে আমরা এটা আশা করতে পারি যে এই বৈঠকের আরও তথ্য, আরও মাঝে যা খুশি হওয়ার আরও কারণ আমরা ভবিষ্যতে বিএনপির কাছ থেকে জানতে পারবো। অবশ্যই বিএনপি মনে করেন যে এইখানে বিএনপি যে কথাগুলো বিএনপি সফটলি হ্যান্ডেলিং করছেন এখন আমার যা মনে হচ্ছে, এই হ্যান্ডেলিংটা এরকম যাতে কেউ বলতে না পারে আমরা তো বলি নাই যে আপনার এনসিপি কি বলবে, জামাত কি বলবে, ইসলামিক দলগুলো কি বলবে, তাদেরকে ডাকে নাই বা তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে তো দেশে যোগাযোগ হচ্ছে এবং যখন সরকার বুঝতে পেরেছে যে শেষ সুতার জায়গাটা কোথায়, সেইখানে যদি সরকার গিয়ে থাকে তাহলে তো এটা সরকারের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। তারা সরকারকে কি বলবে এটা তাদের ব্যাপার। তো তাদেরকে সরকার বানিয়েছে, সরকারের প্রয়োজনে আবার তাদেরকে দিয়ে যে আন্দোলন করাবে না তারই কি নিশ্চয়তা আছে? আমি কিন্তু এটাও মনে করি। নিশ্চয়ই কামাল ভাই, এই যে এনসিপির ডক্টর ইউনূস এখন বিএনপির ডক্টর ইউনূস হয়ে গেলেন, এনসিপি, জামাত এবং আরও কিছু দল তাদের যে প্রতিক্রিয়া আপনি দেখছেন, তাতে করে কি আপনি মনে হয় যে ডক্টর ইউনূসের সাথে এদের সম্পর্কের অবনতি হতে পারে নাকি এগুলো জাস্ট রাজনৈতিক কথাবার্তায়? দেখেন, আপনাদের অনুষ্ঠানের নাম বলেছেন না ইউনূস তুমি কার, যারা ডক্টর ইউনূসকে চেনেন তাদেরকে যে কারোর কাছে জিজ্ঞাসা করেন সবাই উত্তর দেবে ইউনূস হল তার নিজের, উনি কারো না, উনি কারো না। সেটা কি তাহলে নিরপেক্ষ অবস্থা? নিজের কথা ভাবেন। আপনি একটা কথা বুঝেন না, একটা কমন সেন্স একটা কথা বলি, 65 হলো এমডির চাকরির শেষ বয়স, উনি 71 বছর পর্যন্ত ছিলেন, তারা সরাতে চায় সে সরে না। উনি কি নিয়ে ফাইট করছিলেন? উনি আদালত পর্যন্ত গেছেন, তাই না? ঠিক আছে, ওই আদালত আওয়ামী লীগের আদালত অমুক তমুক সব মানে, কিন্তু আপনি আপনার কমন সেন্সে ভাবেন তো, যেখানে নাকি ব্যাংকের এমডির বয়স 65 বছর উনি নির্ধারণ করছেন। আচ্ছা ভালো কথা, এই 61 বছর উনার ওই ব্যাংকে উনি ছাড়া আর কেউ কি 65 ক্রস করতে পারছিল? আমাদের জানা নাই, তা তো পায় নাই, উনি পারতে দেন নাই। তাহলে উনি নিজের স্বার্থের জন্য আইন ভাঙতে পারেন, আইন অমান্য করতে পারেন এবং করেছেন, একাধিকবার করেছেন, এটা কোনো ব্যাপার না ওনার কাছে। এখানে উনি যদি মনে করেন যে আমি হলাম একমাত্র ব্যক্তি, অপরিহার্য ব্যক্তি, আমার কথা নেই, আপনি বলেন তো এপ্রিলে উনি যে ডেটটা ঘোষণা করেন, আপনার কথা ভাবেন একটা, মানে 2 দিন আগে উনি সমস্ত পলিটিক্যাল পার্টি নিয়ে মিটিং করলেন, সেই পার্টিতে মিটিংয়ের পরে সবাই বেরিয়ে এসে বললো, 25টা দল বললো যে তারা ডিসেম্বরে কিংবা তার আগে নির্বাচন চায়, 3টা দল বলছে তারা ডিসেম্বরের পরে নির্বাচন চায়। এই যে বলছে জামাতের মধ্যে বলছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে চায়, এপ্রিলের মধ্যে চায়। উনি তার 2 দিন পরে ঈদের আগের দিন উনি হঠাৎ করে ঘোষণা করে দিলেন যে এপ্রিলে নির্বাচন হবে। কেন হবে এপ্রিলে? উনি কোনো কারণ দেখিয়েছেন? উনি বলেছেন যে তাহলে এই পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে লাভ কি? উনি তো কারো কথা শুনলেন না। উনি যদি ওইভাবে ধরি তাহলে উনি জামাতের কথা শুনলেন, আর কারো কথা শুনলেন না। উনি তো ঘোষণা করেছেন এবং এই যৌথ বিবৃতির মধ্যে সেই জামাতের কথাই আছেন, যৌথ বিবৃতির মধ্যে ওই একই কথা আছে যে উনি ঘোষণা করেছেন এপ্রিল নির্বাচন। উনি কেন ঘোষণা করবেন? শুনেন, প্রধানমন্ত্রী দেশ চালায়, আগে শেখ হাসিনা আমলে দেখতাম শেখ হাসিনা বলতো যে দেশটা আমার বাপের, বলতো না? বলতো এই দেশটা আমার বাপের। এখন বাপের দেশ, সে যা ইচ্ছে তাই করবো, আপনি আমি কে? আপনি আমি তো কেউ না। এটা কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা হতে পারে? নিশ্চয়ই না, হইতে পারে না। উনি মনে করেন যে দেশটা উনার, স্ট্রেট হয়েছে দেশটা উনার। উনি তো জনগণের, উনি যে এপ্রিল বললেন, এপ্রিলের সঙ্গে পিপল সেন্টিমেন্টের কি সম্পর্ক আছে আপনি আমাকে বলেন? কে বলছে ওনাকে এপ্রিলে যে ভালো হবে? অথবা উনি কার সঙ্গে আলাপ করে কথাটা বললেন? কোন বিবেচনা ব্যাখ্যা দিয়েছেন? সেটা তিনি দেন নাই, কিন্তু আমরা জামাতের বক্তব্যটা এমন শুনেছি। ব্যাখ্যা কি? কোনো ব্যাখ্যা নাই তো কোনো। ওটা উনি বলেছেন নির্বাচনের সময় হতে। তাহলে এখন উনি যদি ওটা বলেন, এর একই অবস্থা হচ্ছে কিন্তু এখানেও। কাজেই
এতদিন উনি এনসিপিকে পালছেন। এনসিপি ছিল ওনারই মানে আপনার আর কি বলে এটাকে সুগার ডেডি নাকি যাকে উনি ওনার সুগার পছন্দের দল যাই বলুক উনি তো ওনার দল এটা উনি বলেছেন। ফিনান্সিয়াল টাইমসের কাছে পডকাস্টে বলেন নাই যে আমি ওদেরকে বলেছি তোমরা একটা রাজনৈতিক দল করো, ওরা বলছে যে আমাদের তো কেউ চেনে না, তো উনি বলছে তোমাদেরকে সারা দেশের লোক চেনে। ভাই, একজন লোককে সারা দেশের লোক চেনে, এটাই কোনো রাজনৈতিক দল গঠনের জন্য যে যোগ্যতা নয়, এটা ওনার বোঝা উচিত ছিল। কারণ উনিও কে রাজনৈতিক দল করেছিলেন, তখন ওনাকে সারা দেশের লোক চিনত। ওই দল তো উনি মানে কিছুই করতে পারেন নাই। এইটা যোগ্যতা। যোগ্যতা হলো যে দলটা সারা দেশের মানুষের পালস বুঝতে পারে, কেবলমাত্র তারাই পলিটিক্যাল পার্টি করতে পারবে, সেই পার্টিটাই টিকবে, যা নাকি সংখ্যাগরিষ্ঠ মানুষের পালসটাকে ফিল করতে পারবে। তাদের প্রত্যেকটা কথায় মানুষের সে আবেগ, অনুভূতি, চিন্তার প্রতিফলন ঘটবে। সেটাই হলো জনমুখী একটা পলিটিক্যাল পার্টি। পারে না এনসিপি। এনসিপি তো নিজের কথা কয়, গাইড জোরে কথা বলতো। এনসিপির লিডারদের কথাবার্তা, চালচলন, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন, এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত। ইলেকশন যদি হয় আলটিমেটলি কী হবে জানি না, যদি ওরা একা একা ইলেকশন করে, আলটিমেটলি যদি করতে পারে, আর কেন তো নিবন্ধনও নেয় নাই, যদি করতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, নিবন্ধন যে কোনো সময় চাইলেই তো পাওয়া যাবে। তারা তো শর্ত পূরণ করছেই, পেয়ে যাবে আশা করি, করলেই পেয়ে যাবে। ওই পূরণ করা লাগবে না, তারা অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে। ইউনিসেফ আছে না, আছে তো, সমস্যাটা কি, হয়ে যাবে। ইলেকশনও করতে নামবে হয়তো বা, যদি নামে, আমি তো বলি এটা যে কোনো একটা আসনে যদি ওনাদের জামানত রক্ষা হয়, এইটাই হবে ওদের সাফল্য। এখন অন্য কোনো দল যদি ছাড় দেয়, আসন ভাগাভাগি হয়, আমি আপনি বুঝি ইউনিসেফ বুঝে বলেছি। ইউনিসেফ যেমন ওখান থেকে ব্যাক করছিল আগে ওনার প্রথম পলিটিক্যাল পার্টি থেকে, উনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করছে। আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি আসলে এতিম হয়ে গেল। আপনি কি মনে করেন যে এনসিপির সম্পর্ক শেষ হয়ে গেল? না, সম্পর্ক শেষ হয় নাই, বেসিক্যালি এতিম হয়ে গেছে। সে বুঝছে যে এনসিপি তার কাজ হবে না। না, ওই উপলব্ধি থেকে যদি হয়, আমরা দেখব সামনে তিনি এনসিপির ব্যাপারে কি মনোভাব পোষণ করেন এবং এনসিপির প্রতি ওনার যে সম্পর্ক। সেটা হলো, তাহলে উনি দুইবার ফেল করলেন। প্রথমে একবার 11-11 সময় একটা দল করেছিলেন, মনে আছে আপনার নিশ্চয়ই, তখনও ফেল করেছিলেন। এনসিপি কিন্তু নিজস্ব কোনো দল না, ওনার নিজস্ব দল। এনসিপি কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো নিজে করে নাই। তো তাহলে সে দ্বিতীয়বার ফেল করেছে, এটা কি এখনই বলার সময় এসেছে? আমি এখন পর্যন্ত তো তার জন্মই হয় নাই সম্পূর্ণরূপে। সে তো এখন ভ্রূণ চাইল্ড, সে এখন ইনকিউবেটারে আছে। তো আপনার তার হয় নাই, রেজিস্ট্রেশন হয় নাই, তার গঠনতন্ত্র প্রকাশ হয় নাই, তার সমস্ত বাংলাদেশের কমিটি হয় নাই। তাহলে আপনাকে এখনো পুরো আপনি দল বানাতে পারেন না, সেই 11-11-র মতোই অবস্থা। আমি একটু, আপনি বিরতিতে যাবেন বোধ হয়? বিরতিতে যাওয়ার পরে বলবো না, আগে একটু বলে দিয়ে পরে বিরতি পরে এসে আলাপ করবো। এটা ছোট্ট একটা মন্তব্য পড়ি আপনাকে। বিএনপির লিডার, স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব একটা মন্তব্য করছেন। সে মন্তব্যটা একটু পড়ে শোনাই। সালাউদ্দিন আহমেদ বলেন, সমকালে প্রকাশিত হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, গতকালকে বলছেন, আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি। তার মানে বিএনপি সরকারে উনি থাকবেন? ওনারা বিএনপি আগ্রহ প্রকাশ করেছেন। কার কাছে করেছেন? ডক্টর ইউনূসের কাছে করেছেন। কবে করেছেন? ওই শুক্রবার দিন বৈঠকে, 1.5 ঘন্টা বৈঠক বলেছি। কিন্তু তার মানে যেই কথাটা বাজারে ছড়াচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, এখন যদি বিএনপির কাছ থেকে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার একটা আশ্বাস পান, তার ওই এতিম পুত্রকে নিয়ে দরকার আছে? এতিম সন্তানকে নিয়ে দেখি, বিএনপি তো জাতীয় সরকার সবাইকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ চালাতে চায়। সেখানে ডক্টর ইউনূসকে যদি এই জাতীয় ঐক্যের মাঝখানে নিয়ে নেয়, ক্ষতি কি? ওনার মতো একজন ব্যক্তিত্বকে যদি বিএনপি ব্যবহার করতে পারে, তো বিএনপির জন্য তো ক্ষতি নাই, লাভই হতে পারে। এখানে একটু ভুল আছে, আইসান পরে কই। আচ্ছা, তাহলে আরেকটা বিরতি নিয়ে আসি, সেটা আপনার কথা শুনবো এবং মনি আপার প্রতিক্রিয়াও শুনবো। আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করছি এবারও আপনাদেরকে ফিরে এসে সাথে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। প্রশ্নগুলো সহজ। গ্লোবাল টেলিভিশন নিয়মিত আয়োজন দেখছেন। আমাদের সাথে আছেন মাসুদ কামাল এবং নীলুফা চৌধুরী মনি। মাসুদ কামাল ভাই, বিরতির আগে যে পয়েন্টটা আপনি উত্থাপন করেছিলেন ওটা শেষ করেন। আপনি বলছিলেন না যে ডক্টর ইউনূসকে যদি ব্যবহার করা যায়, খারাপ কি? খারাপ না, এটা খুব ভালো। ওনাকে ব্যবহার করতে পারলে বিএনপির জন্য লাভ, কারণ উনি তো একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ওনাকে অনেক জায়গায় ব্যবহার করা যাইতে পারে।
সমস্যাটা হলো ডক্টর ইউনূসকে ব্যবহার করা যায় না। ডক্টর ইউনূস নিজে অন্যকে ব্যবহার করে ফেলায়। টের পান নাই? এই আন্দোলনের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না। এই আন্দোলন না, বাংলাদেশের কোনো আন্দোলনের সঙ্গে গত 20 বছর 30 বছর আপনি দেখেন, কোনো আন্দোলনের সঙ্গে ডক্টর ইউনূসের কোনো সম্পর্ক নাই। সবাইকে ব্যবহার করে সে চালাইতেছে এখন। এই ডক্টর তার সেই যোগ্যতা আছে তো? অবশ্যই আছে, যোগ্যতা থাকবে না কেন? যোগ্যতা আছে, আমি না করছি? তার সে যোগ্যতা আছে। ডক্টর ইউনূসকে ব্যবহার করা যায় না, তার দ্বারা ব্যবহৃত হতে হয়। সর্বশেষ লন্ডন বৈঠকে প্রমাণ করে দিয়ে আসছে সে যে আমাকে ব্যবহার করা যায় না, আমি তোমাদের ব্যবহার করে ছেড়ে দিচ্ছি। জি, ডক্টর ইউনূস বিএনপিকে ব্যবহার করছে কিনা মুনিয়াপা বলবেন। সাথে শুরুতে আপনি বলেছিলেন যে ডক্টর ইউনূস হিপনোটাইজ করতে পারেন, বিএনপিকে কি সাময়িক হিপনোটাইজ করে ফেলেছে? তো এই যে আপনার সম্মোহিত হয়েছেন, সেই সম্মোহন কেটে গেলে তখন বুঝবেন যে কাজটা কি ঠিক হলো না ভুল হলো। দেখেন, একটা কথা সমাজে প্রচলিত যে নাচালে নাচতে হয়, যে নাচায় না সে কিন্তু ডাবল কষ্ট করে। এক নিজে নাচার সঙ্গে সঙ্গে নাচতে হয়, আরেকটা নাচের প্ল্যান করতে হয়। তো যাকে নাচাচ্ছে সে কিন্তু সিঙ্গেল প্ল্যান, শুধু তো নাচে। শুধু নাচে। তো যদি তাই হয়ে থাকে, বিএনপি যদি শুধু নেচে থাকে, তো বিএনপি কিন্তু আবার ঠিক দাঁড়ায় যেতে পারবে। কারণ বিএনপির কাছে যা আছে অনেকের কাছে তা নাই। বিএনপির কাছে আর কিছু থাকুক না থাকুক জনসমর্থন আছে, যেটাকে গণতন্ত্র বলে। তো যেটাকে গণতন্ত্র বলে সেটার অভাব সম্পূর্ণরূপে 100-তে 100 ভাগ আপনার বর্তমান সরকারে আছে। হ্যাঁ, তারপরেও তাকে জনগণ নিয়ে আসছিল, জনগণ বিএনপি কিছু বলে নাই, সমর্থন দিয়েছে নেপথ্যে, অন্যান্য দলও দিয়েছে। রাষ্ট্রের তখন চরম দুর্দশা, মুমূর্ষু অবস্থায় একজনকে নিয়ে এসেছে। তাকে মনে করা হয়েছিল যে সে বিশ্বকে যেমন হিপনোটাইজ করতে পারে, হয়তো দেশটাকেও পারবে, মানে পজিটিভলি। কিন্তু আমরা পজিটিভলি দেখিনি, কারণ রাষ্ট্র প্রতিটা ক্ষেত্রে, এই মুহূর্তের খবর, প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ। সেই ব্যর্থতাটাকে যদি উতরানোর জন্য উনি নাচাতে যান, নাচতে থাকেন, তাহলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা খুশি। কিন্তু উনি যদি নেগেটিভ সেন্সে যদি এই কাজটা করেন, যেটা জনগণ বলে, আমরা বলি না, জনগণ ওনাকে নিয়ে যা বলে সেটা কি এখন বোঝা যাচ্ছে না? বোঝা যায়। কিন্তু আপনার অনেক কিছু আছে না, বাংলা ভাষা সমৃদ্ধ, তারপরেও কিন্তু কিছু সময় বলে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক আমি এরকম জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি। তো উনি যে কাজটা করছেন এখন, উনি যদি বিএনপিকে যদি এই ধরনের কাজে যদি ব্যবহার করেন, যে আন্দোলন করতে পারে, সে কিন্তু 2 দিন আগেও করতে পারে, 2 দিন পরেও করতে পারে। যে যার পায়ের নিচ থেকে মাটি তুলে নিয়ে যেতে পারে, সে 2 দিন আগেও করতে পারে, 2 দিন পরেও করতে পারে। আন্দোলন নিয়ে আরেকটা বক্তব্য আছে যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য আন্দোলনের হুমকিও দিয়েছিলেন। হয়তোবা এই ধরনের বৈঠক সমঝোতা না হলে আন্দোলনের মাঠে নামতেন। তাতে করে যে পরিস্থিতি তৈরি হতো, তার মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ আরও বেড়ে যেত ভিন্ন বাস্তবতায়। সেই আশঙ্কার জন্যই আপনারা চান নাই যে আন্দোলন করে পরিস্থিতি। আমরা এখনো ওই আশঙ্কার জন্য, যেমন এটাও ঠিক যে আমরা চাই না যে এই সমস্যাগুলো হোক, কারণ এই সদ্য এত বছরের আন্দোলন গেছে, আমরা চাইনি। কিন্তু এখনো কিন্তু অনেকগুলো সমস্যা আছে। এই যে যখন ধরেন ওনার দল নামে খ্যাত এনসিপি, জামাত ওনার ঘাড়ে উঠে, জামাত, আই ক্যান চ্যালেঞ্জ জামাত এবং অন্যান্য জামাতের সমমনা যে সুবিধা ভোগ করছে বাংলাদেশে, তারা ক্ষমতায় আসলে অতটা সুবিধা নিতে পারবে না, ডাকাতি করা ছাড়া। ফলে তারা কেন নির্বাচন চাইবে? তো তাদের সবচেয়ে ক্ষতি হচ্ছে। তো এনসিপির সবচেয়ে ক্ষতি হচ্ছে, কারণ কয় না যে খায় দায় কদমালি মোটা হয় জব্বর। আমরা আন্দোলন করি আর এনসিপি হলো গিয়া ডিসি রে চালায়, এসপি রে চালায়, সচিব রে চালায়, গাড়ি ভরে টাকা নিয়ে যায়। তো এটাই তো, এই জব্বররা সব তাগর কষ্ট হয়ে যাবে। আমি কিন্তু আবারও বলছি, এদের আমি এই কথাগুলো বলতে চাই না, কারণ ওরা আমার সন্তানের মতো, এবং সত্যিকার অর্থে ওদের অবদান ছিল। ওই জায়গাটা আমরা শ্রদ্ধা করতাম। যদি এই গড্ডালিকায় যদি না ভাসাতো তারা, এই গড্ডালিকায় গা ভাসায় তারা যদি সৎ থাকতো মিনিমাম, তাহলে বলতাম যে হ্যাঁ, আমরা রাজনীতিবিদরা আমরা অসৎ, এরা আসছে, যাক এদের তাও ভালো। তো তারা তো আমাদের চেয়ে দ্বিগুণ, কারণ শেখ হাসিনা 15.5 বছরে যা করছে, তারা 10 মাসে 8 মাসে তার চেয়ে বেশি করে ফেলছে। যদি আপনি রেশিও হিসাব করেন, তাহলে অনেক বেশি করে ফেলছে। তো সেই হিসেবে, সেই জায়গায় আমি বলছি যে তারা যেটা পাইছে, তারা হারানোর জন্য তারা এই ধরনের কাজ করছে। বাট বিএনপি তো তা করছে না। বিএনপি জনগণকে দেখাতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে, এবং যদি ঘটনা সত্যই হয়, তাহলে তো বিএনপিও সুখী হবে, বাংলাদেশের জনগণও সুখী হবে। কিন্তু আমরা যদি দেখি যে এই যে
যারা আন্দোলনের ঘোষণা দিচ্ছে এখন বিএনপি না, যারা অন্যরা দিচ্ছে, তারা যদি আন্দোলন করে, একবার কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। কি কারণে নিষিদ্ধ করছে? আওয়ামী লীগ যে কারণে নিষিদ্ধ করছে, নিষিদ্ধের কারণ কিন্তু বাংলাদেশে আপনার রাষ্ট্রপতি কিন্তু মহামান্য চলে আসছে সাবেক, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখন আবার বিদেশ যায়, আমরা শুনছি কি আওয়ামী লীগ নিষিদ্ধ না, স্থগিত। আমরা কত শব্দ, নতুন নতুন শব্দের ব্যবহার হচ্ছে এখানে। তো ঠিক তেমনই বিএনপি যদি এই কাজগুলো হয় তাহলে বিএনপি খুব খুশি হবে। আপনার নইলে সমস্যা, এদের আন্দোলন দিয়ে শুরু করে আবার আরেকটা অঘটন ঘটতে পারে। তারপরে আপনার এই যে সীমানা জটিলতা, যে কেউ রিট করলে সময়ক্ষেপণ হয়ে যেতে পারে, এই জিনিসগুলা আমরা এই মুহূর্তে আমি মনে করি যে সীমানা যেখানে আছে ওইখানেই থাক। সীমানা নির্বাচিত সরকার আসুক, তারপরে সীমানা কোনখানে যাবে সেটা পরে। নির্বাচনের আগে তো সীমানা পুনর্নির্ধারণ হয়। পুনর্নির্ধারণ যেভাবে আছে সেভাবে হলে তো আর কোনো সমস্যা নাই। আপনার কোন এলাকায় 3 আসনে 4টা হয়ে গেছে, কোন এলাকায় 4 আসন 3টা হয়ে গেছে। কেউ যদি এর বিরুদ্ধে গিয়ে একটা মামলা ঠুকে দেয়, এখন মামলা ঠুকলে কি আগের হিসেবেই তো চলবে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু আপনি যদি নতুন করেন, তখন যদি কেউ রিট করে, আপনার একটা নির্বাচনে একটা সীমানা নির্ধারণ, আপনি 3টা নির্বাচন করছেন, তখন সমস্যা হয় নাই। এখন ওইটা ধূপে টিকবে না, খারিজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি নতুন আবার সীমানা নির্ধারণ করেন, তখন কেউ রিট করতেই পারে, তখন সেটা আপনার আরেকটা সমস্যা দেখা দিবে। তো এরকম অনেক 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 সমস্যা নিয়ে তারা কাজ করতে পারে যদি তাদের ইচ্ছা থাকে। আমি তাদের সদিচ্ছার সম্মান করি এবং আমি চাই সদিচ্ছাটা যেন ফেব্রুয়ারি পর্যন্তই থাকে। নির্বাচনকে বিলম্বিত বা অনিশ্চিত করার জন্য বেশি শক্তি লাগে না, বিএনপির মতো অল্প শক্তি নিয়েও অনেক অঘটন ঘটানো যায়। সেগুলো যাতে না হয় তার জন্য তো ঐক্য দরকার। আমরা যে এখন আবার নতুন বিভক্তি দেখছি, এটা দূর করার উপায় কি? যে বিভক্তি দেখছেন, যদি বিএনপি এবং বিএনপি সমমনা দলগুলো একখানে থাকে, এই বিভক্তি, সরকার যদি নিউট্রাল থাকে, এখন সরকার যদি 144 ধারা লঙ্ঘন নিজেই করে যদি মঞ্চ বানানোর সুযোগ দেয়, সেটা অন্য হিসাব। সরকার তো এখন সরকার যদি আপনার একটা কথার উপর ডিপেন্ড করে এত কিছু বলা যায় না, বুঝছেন? এটা এরকম না যে ওই যে তার এক তিলে বিলিয়ে দিতাম সমরখন্দ বুখারারে, এটা এরকম না যে একটা তিলের জন্য ইউনূস সাহেব এই কাহিনী করবে। ইউনূস সাহেব তার হিসাবে টনটনে, উনি ব্যবসায়ী মানুষ। ওনার ব্যবসায়ী হিসাবে যদি বলে যে আমি কাউকে মঞ্চ করতে দিব না, 144 ধারা সবার জন্য সমান, আন্দোলন সবার জন্য সমান, তাহলে ধূপে টিকবে না। জি, কামরুল ভাই, শেষ করবো একদম। কিছু আশঙ্কার কথা মনিয়াপা বলছিলেন, আমি একটা দিয়ে আপনার মন্তব্য শুরু করতে চাই যে এনসিপি খেপছে, জামাত খেপছে, আরও কিছু ইসলামী দল, ইসলামী আন্দোলন টাইপের, ওরাও মানে ক্ষোভ জানাচ্ছে এবং এই বৈঠকের ব্যাপারে তাদের অবস্থান গত কয়েকদিন আমরা জেনেছি। তারা যদি মাঠে নামে, বেশি লোক লাগে না, আমরা অল্প কিছু লোকের মব দেখেছি, তার মধ্য দিয়ে দেশের কি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেরকম কি কোনো আশঙ্কা করেন যদি এই বিরোধটা না মেটে, লন্ডন বৈঠককে কেন্দ্র করে যে বিরোধ হচ্ছে? আমার তো মনে হয় না। কেন যে আমি যতটুকু দেখেছি, মানে আপনার জামাত অথবা এনসিপির, তারা মানে মৃদু, তাদের যে প্রতিবাদটা মৃদু, যে মানে এটা ঠিক ক্ষোভ না, এটা অভিমান টাইপের। অভিমান টাইপের, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আপনি চুজ করছেন। এটা অভিমান টাইপের, যে আমরা তো ছিলাম, আমরা তো আপনার মানে কাছেই ছিলাম, আরেকজনকে কাছে টানার দরকার কি, এরকম আর কি। তো ওরা করবে না, ওরা আমার মনে হয় ওরা কোনো হইচই যাবে না, মেনে নেবে। দেখেন, আমি বলি আপনাকে, ইলেকশনের আমি এখন এদেরকে সমস্যা মনে করি না, আমি এখনও সমস্যা মনে করি ডক্টর ইউনূসকেই, যে উনি যে আসলে কি চান, এটা তো এই যৌথ বিবৃতিতে ক্লিয়ার হয় নাই রে ভাই। এত কষ্ট করার, এত সুন্দর করা যায়, যেতে পারে, এত কষ্ট করার দরকারটা কি? দেখেন, আমি একটা কথা বলেন আপনি আমাকে, এই বিবৃতিটা কার জন্য? এই বিবৃতিতে প্রকাশ করা হলো কার জন্য প্রকাশ করা হলো? সাংবাদিকদের জন্য না, এটা জনগণের জন্য। জনগণ তো জানতে চায়। বিএনপির জন্য যা, সেটা তো বিএনপির লিডারকে উনি বলেই আসছেন। তাহলে বিবৃতি জনগণের জন্য, এই ভাষাটা কি জনগণের ভাষা হয়েছে? হয় নাই। বা এই ধরনের একটা সমঝোতা কি ঢাকায় হতে পারতো না? এই যে দফায় দফায় যমুনায় বৈঠক হয়েছে, শুনেন ভাই, মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো এতগুলি পলিটিক্যাল পার্টির মতামতের বাইরে যে ডক্টর ইউনূস এপ্রিলে এটা ঘোষণা করে দিয়েছেন। উনি মনে করছিলেন এপ্রিলে ঘোষণা করছেন সবাই মিছিল নিয়ে নেমে যাবে যে আপনি একটা মহান কাজ করছেন। ঘোষণাটা করে নিয়ে তারপরে উনি টের পাইছেন যে এটা আমি ঠিক করিনি, এই কাজটা বিএনপির সাপোর্ট ছাড়া এই কাজটা করা ঠিক হবে না। উনি এটা বুঝতে পারছেন। আচ্ছা, উনি যদি ওরা যদি সদিচ্ছাই থাকতো, উনি এপ্রিলে ঘোষণা করার আগে তারেক রহমানকে একটা ফোন করতে পারতেন না? পারতেন তো। যদি বলতেন তারেক রহমানের সঙ্গে ফোনে আলাপ করতে চায়, কেউ না করতো? না তো করতো না, ফোন করতে পারতেন। অনেক আলাপ তো ফোনে করা যায় না, আমি এপ্রিলে করছি, আপনি কি বলেন?
সিম্পল আলাপ তো ভাই, 1-2 লাইন আলাপ। এই 2 লাইনে আলাপের জন্য এত টাকা খরচ করে যাওয়া লাগে? যে রুমে আসলে এক রুমে ভাড়া, এক রাতে ভাড়া 10 লাখ টাকা। না, সেখানে কত 5.5 কোটি টাকা খরচ হয়েছে এরকম হিসেব নিকাশ আসছে গণমাধ্যমে। কিন্তু আমি বলছি যে 1-to-1 যে একান্ত আলোচনাটা হয়েছে, যার বিষয়বস্তু আমরা জানি না, এটি তো ঢাকায় বা ফোনে করা সম্ভব না। ভাই ওই একান্ত আলাপ 1.5 ঘন্টা আলাপ হয়তো হইতো না, 10 মিনিট আলাপ তো হইতো। এই ডেট নিয়ে তো 10 মিনিটের মধ্যে শেষ করতে পারতো। উনি ডেটটা করার জন্য যান নাই, এই সমস্যাটা আগেই মিটাইতে পারতেন। উনি আসলে এটাকে ক্রিয়েট করেছেন, ক্রিয়েট করে একটা মিটিং করার, বৈঠক করার প্রয়োজনীয়তা উনি সবাইকে বুঝিয়েছেন। গিয়েছেন, বৈঠক করেছেন, 1.5 ঘন্টা আলাপ করেছেন একান্তে। আলাপ করে কিছু চাইছেন, কিছু পাইছেন, কিছু পাইবেন, কিছু চাইবেন, অনেক কিছু। যেমন এই যে আস্তে আস্তে বেরোবে আর কি। সালাউদ্দিন সাহেব বললো ওনাকে ব্যবহার করবে ওনারা, রাষ্ট্রের কাজে লাগাবে, অনেক কাজে লাগাবে। আবার উনিও বলবেন যে আমি এগুলি করে ফেলাইছি, তোমরা এগুলি মেনে নাও, মেনে নেবেন আপনি। পোর্ট আসবে ওনারা, অসুবিধা দেখি সবই হবে আলহামদুলিল্লাহ। এখন ওই বৈঠকের ধারাবাহিকতায় এই জুলাই সনদ, জুলাই ঘোষণা, সংস্কার, তারপরে আপনার এই যে ঐক্যমত, এই সব কিছু কি আগের চেয়ে দ্রুত গতিতে ইতিবাচক পথে আগাবে বলে মনে করেন? কিছুটা আগাবে, একদম আগাবে না তা না, কিছুটা আগাবে। তবে জুলাই প্রোক্লেমেশন নিয়ে ঝামেলা হবে। কারণ জুলাই নিয়ে ওনারা যেভাবে চাচ্ছেন, মানে এনসিপি যেভাবে চাচ্ছে, বিএনপি এবার রাজি হবে বলে আমি মনে করি না। বিএনপির সেক্ষেত্রে ডক্টর ইউনূস কার পক্ষ নেবেন? হ্যাঁ, মানে এনসিপি একরকম চাচ্ছে, বিএনপি একরকম চাচ্ছে, ডক্টর ইউনূস তাহলে কার পক্ষ এই ক্ষেত্রে নেবেন? ডক্টর ইউনূসের দুর্বলতা থাকবে এনসিপির প্রতি। তাহলে তো আবার প্রেম ভাঙা যাবে। প্রেম ভাঙে না এগুলি, কারণ আসল জিনিস দিয়ে সিলেকশন দেবো তোমার, সমস্যা নাই কোনো। আমরা একদম শেষে চলে আসছি, মনে বা কিছু যুক্ত করবেন? আমি শুধু মানে এই যে এই প্রেম যেটা দিয়ে শুরু করেছিলাম আর কি, চাই যে ওই যে শরৎচন্দ্র বলছিল যে বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। দূরেও ঠেলিয়া ফেলে, দূরেও যেন ঠেলিয়া না ফেলে, এত বড় প্রেম হওয়ার দরকার নাই। জনগণের স্বার্থে, জনগণকে রক্ষার্থে, জনগণের গণতন্ত্রের লক্ষ্যে আমি মনে করি যে বড় প্রেম মাঝামাঝিই থাকুক, গণতন্ত্র বিজয়ী হোক, গণতন্ত্র শক্তিশালী হোক, ডক্টর ইউনূস সাহেবের বোধোদয় অব্যাহত থাকুক। জি, মাস ভাই, আপনার জন্য 1 মিনিট আছে। বড় প্রেম, ছোট প্রেম, মাঝারি প্রেম, নাকি আসলে প্রেমের নামে? সবচেয়ে বড় কথা হলো কি, আমার একটাই প্রত্যাশা, সেটা হলো পলিটিক্যাল পার্টি হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, সবারই কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, যা কিছুই করবেন জনগণের কথা ভাইবা করেন। কারণ এদেশের মানুষটা আসলে বড় অসহায়। গত 3টা নির্বাচন হলো, তারা ভোট দিতে পারে নাই, তারা একটা ভোট দিতে চায়। এই ভোট দেওয়ার পর কে আসবে কে আসবে না, তারা ভালো করবে না মন্দ করবে, সেগুলো একটা বিষয় আছে। সেগুলো নিয়েও আমরা অতটা ভাবি না, কারণ ওটা আমাদের নিয়তি, আমরা মেনেই নিয়েছি। কিন্তু আমরা ভোটটা দিতে চাই, ভোটটা যত নির্বিঘ্নে, যত তাড়াতাড়ি হয়, আমার ভোটটা যেন এমন একটা পদ্ধতি হয় যেন আমার ভোটটা যেন কাউন্ট করা হয়, আমরা এটা চাই আসলে। তারপরে যদি নির্বাচন ঠিকঠাক মতো হয়, আলটিমেটলি একসময় সব কিছু ঠিক হয়ে যাবে। আর বিএনপির প্রতি আমার অনুরোধ, যেটা শেষ কথাটা বলি বিএনপির প্রতি, ভাই প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে আপনার লোকজন কিন্তু ভাই সার খার করে ফেলাইতেছে, এগুলি থামান। থামাইতে না পারলে থামাইতে হবে। ওই ব্যবস্থা নিচ্ছে, একটাকে বাদ দিয়ে। এখানে একটা কথা আছে ভাই, যে বিএনপি তার মতো করে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তারা যে কাজগুলো করছে এগুলো তো অপরাধ, আইনের সরকার দায়িত্ব। তো সরকার কেন ব্যবস্থা নেয়? সরকার ব্যবস্থা নিবে না তো, বিএনপি পচানোর জন্য। সরকার পচানোর জন্য। সরকারের মতলবটা কি? সরকারের মতলব, তার চেষ্টা করছে কি বিরাট নীতিকরণ, যে -2 বলছো একটা, সেই 1-11 মাইনাস পলিটিক্স, নন পলিটিক্যাল গভর্নমেন্টই ভালো, এটা তার প্রমাণ করার চেষ্টা করছে। এটা যে ব্যর্থ হয়েছে নিশ্চয়ই সেই ইতিহাসও তারা জানে, কিন্তু মানে না কেউ। অনেক ধন্যবাদ মাসুদ কামাল ভাই, অনেক ধন্যবাদ মনি আপা। আপনারা যারা দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায় এবং এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।